দর্শক বন্ধু নমস্কার, আমি মিতা দাস প্রকাশত আলোর সাথী পর্ব 35-এ আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আনন্দে আছেন, কুশলে আছেন, ভালো আছেন। দর্শক বন্ধু, গত 23 জুলাই মানে গতকাল আমাদের বীর স্বাধীনতা যোদ্ধা বিপ্লবী চন্দ্রশেখর আজাদের জন্মদিন গেল। তো সেই উপলক্ষে আমি খুব সংক্ষিপ্ত আকারে চন্দ্রশেখর আজাদের সম্বন্ধে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। বর্তমানের প্রয়াগরাজ বা এলাহাবাদের সেন্ট্রাল লাইব্রেরি সংলগ্ন যে বিশাল উদ্যান, যা আগে কোম্পানি বাগ বা আলফ্রেড পার্ক বলা হতো, বর্তমানে এর নাম চন্দ্রশেখর আজাদ উদ্যান। ভিতর ভবনে দুষ্প্রাপ্য বইয়ে ঠাসা লাইব্রেরি, বিশাল স্টেডিয়াম, এলাহাবাদ মিউজিয়াম, স্যার গঙ্গানাথ ঝা সংস্কৃত সংস্থান, দুটি হর্টিকালচার উদ্যান সহ চন্দ্রশেখর আজাদ উদ্যান। 27 ফেব্রুয়ারি 1931 সালে ইংরেজ পুলিশ চতুর্দিক থেকে ঘিরে ফেলে গুলিতে ঝাঁঝরা করে দেয় বীর স্বাধীনতা যোদ্ধা বিপ্লবী চন্দ্রশেখর আজাদকে। এই চন্দ্রশেখর আজাদ সে সময় এই আলফ্রেড পার্কে একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। বিপ্লবী সাথীদের ফাঁসির আদেশ বাতিলের আপিল করার জন্য চন্দ্রশেখর সে সময় অনেক পরিশ্রম ভাগদৌড়ের পর ক্লান্ত হয়ে বিপ্লবী রাজগুরুর সঙ্গে আলোচনা শেষে আলফ্রেড পার্কের গাছের নিচে একটু জিরিয়ে নিচ্ছিলেন। পরাক্রমী চন্দ্রশেখরের নিথর দেহের ধারে কাছে ঘেঁষার সাহস দেখায়নি অনেকক্ষণ ইংরেজ সৈনিকরা। 1906 সালে 23 জুলাই মধ্যপ্রদেশের এক গ্রামে চন্দ্রশেখর আজাদের জন্ম। সেই অঞ্চল আলিরাজপুরের অন্তর্গত ছিল, বর্তমানে যা মধ্যপ্রদেশে অবস্থিত। ভাবরা জেলার মধ্যপ্রদেশের ভাবরা জেলার এক গ্রামে চন্দ্রশেখরের জন্ম হয়েছিল। দর্শক বন্ধু, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরলাম। তথ্য পেলাম এলাহাবাদ নিবাসী লেখক অরুণ রায়ের কাছ থেকে। কিছু তথ্য আমরা নিয়েছি, কিছু ছবিও নিয়েছি, কারণ তিনি এলাহাবাদ থাকেন। দর্শক বন্ধু, লেখক অরুণ রায়ের বই রামানন্দ চট্টোপাধ্যায় ও সেই সময়, আমি আবারও বলছি, রামানন্দ চট্টোপাধ্যায় ও সেই সময় শীঘ্রই নতুন দিগন্ত প্রকাশনীর থেকে প্রকাশ হবে। রামানন্দ চট্টোপাধ্যায়কে জানতে দর্শক বন্ধু আপনারা বইটি অবশ্যই সংগ্রহ করবেন। দর্শক বন্ধু, আপনারা যদি এই বইটি অ্যাডভান্স বুকিং করতে চান, তাহলেও আপনারা আমাদের সাথে নতুন দিগন্ত প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রন্থ রামানন্দ চট্টোপাধ্যায় ও সেই সময় লেখক অরুণ রায়। দর্শক বন্ধু, আপনাদের একটা গান শোনাই। এবার গান শোনাতে আপনাদের সামনে আজকে রয়েছেন হাইলাকান্দি জেলার লালা শহরের কন্যা পিয়ালি চন্দ, সঙ্গীত শিল্পী পিয়ালি চন্দ এবার আপনাদের গান শোনাবে। নমস্কার, আমার নাম পিয়ালি চন্দ। আমি একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
কি তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। দর্শক বন্ধু, আসছে 15 আগস্ট রাজনৈতিক দার্শনিক, যোগ ও আধ্যাত্মিক গুরু অরবিন্দ ঘোষের জন্মদিন। 1872 সালের 15 আগস্ট বিলেত ফেরত ডাক্তার কৃষ্ণধন ঘোষ ও মা স্বর্ণলতা ঘোষের ঘরে কলকাতায় জন্ম হয় বিপ্লবী অরবিন্দ ঘোষের, যিনি পরে শ্রী অরবিন্দ বা ঋষি অরবিন্দ নামেই পরিচিতি লাভ করেন। দর্শক বন্ধু, শ্রী অরবিন্দ ঘোষের জন্মদিনকে সামনে রেখে অরবিন্দ গবেষক, লেখক, অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী 7টি পর্বে শ্রী অরবিন্দের দর্শন আপনাদের সামনে ব্যাখ্যা করবেন। দর্শক বন্ধু, মানবেন্দ্র দত্ত চৌধুরী, অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী আজ এই অরবিন্দ দর্শনের যে 7টি পর্ব ব্যাখ্যা করবেন। আজকে এর প্রথম পর্ব। অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী। শ্রী অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে আয়োজিত অতি সংক্ষিপ্ত এই বক্তৃতামালার অনুষ্ঠানের আলোচ্য বিষয় সেই প্রেম এই মালিকায় রূপ নিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি কলিতে সাজানো এই আলোচনার মোট 4টি পর্বে আলোচিত হবে। যেহেতু বক্তৃতাগুলি খুবই সংক্ষিপ্ত, তাই এই বক্তৃতামালার মধ্যে দিয়ে শ্রী অরবিন্দ দর্শনের খুব গভীরে প্রবেশ না করে তাদেরকে সামনে রেখে, যারা শ্রী অরবিন্দের জীবন এবং দর্শন সম্বন্ধে খুব একটা জানার সুযোগ পাননি, বক্তব্যগুলিকে কেবল শ্রী অরবিন্দের জীবন এবং দর্শনের চৌহদ্দি স্পর্শ করাবো, ভেতরে নিয়ে যাব না। প্রথমে 2-1টি পর্বে শ্রী অরবিন্দের জীবন নিয়ে আলোচনা করব। একটি পর্বে শ্রী অরবিন্দ দর্শনের মৌলিকত্ব নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকলো। কেন অরবিন্দ দর্শন অন্যান্য দর্শন থেকে ভিন্ন, কিভাবে ভিন্ন, শ্রী অরবিন্দ দর্শনের বিশেষত্ব কি, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং শেষের একটি পর্বে চেষ্টা করব শ্রী অরবিন্দ দর্শনকে অন্যান্য ভারতীয় দর্শনের প্রেক্ষাপটে দেখার। সেই প্রেম এই মালিকায় রূপ নিল, এই কথাটির মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করব যে অরবিন্দের বিপ্লবী জীবন এবং তার আধ্যাত্ম জীবন অর্থাৎ তার দার্শনিক জীবন, এই দুটি জীবন পৃথক এবং ভিন্ন নয়। এই দুটি অধ্যায় পৃথক এবং ভিন্ন নয়। এই দুটো অধ্যায় একই দেশপ্রেমে গাথা। একটা প্রচলিত ভ্রান্ত ধারণা আছে যে ভারতীয় স্বাধীনতা আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখন হঠাৎ করে শ্রী অরবিন্দ স্বাধীনতা আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন
এবং পণ্ডিচেরির নির্জন বাসে যোগ সাধনায় লিপ্ত হন, ভারতবাসীকে একটা নেতৃত্বহীন অবস্থায় ফেলে দিয়ে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং অন্যান্য মনীষীদের অনুরোধেও শ্রী অরবিন্দ দেশে ফিরে এসে কংগ্রেসের হাল ধরতে রাজি হননি। শুধু তাই নয়, পণ্ডিচেরিতে মহাত্মা গান্ধী নিজে যখন শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করতে গেছিলেন, তখন শ্রী অরবিন্দ মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেননি। পণ্ডিচেরির তার ওই নির্জন বাসকালে আমরা জানি যে মাত্র কয়েকজন মনীষী, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কয়েকজন মনীষীর সঙ্গে শ্রী অরবিন্দ দেখা করেছিলেন। এর ফলে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে যে শ্রী অরবিন্দ হঠাৎ করে নিজেকে ভারতীয় কর্মকাণ্ড থেকে সরিয়ে নির্জন নিবাসে চলে গেছিলেন। এই ভ্রান্ত ধারণা নিরসনে আমরা আলোচনা করব, সেই সঙ্গে অন্য একটি প্রসঙ্গেও আলোচনা করার চেষ্টা করব। অন্য যে প্রসঙ্গটি আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই, সাধারণত শ্রী অরবিন্দ দর্শনকে খুব কঠিন এবং দুর্বুদ্ধ বলে আখ্যায়িত করা হয়, ফলে শ্রী অরবিন্দ দর্শন বহু মানুষের কাছে পৌঁছায় না। আসলে তা কিন্তু নয়। সেই প্রেম এই মালিকায় রূপ নিল এই শীর্ষক আলোচনায় মধ্যে দিয়ে এটাও বলার চেষ্টা করব যে ভারতীয় শাশ্বত আদি দর্শনে যে প্রেম, সেই একই প্রেম প্রতিফলিত হয়েছে শ্রী অরবিন্দের দর্শনেও। তফাৎ শুধু এই, শ্রী অরবিন্দ তার দর্শনকে যুক্তিবাদের উপর উপস্থাপিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। ভারতীয় দর্শনের সাথে গ্রিক এবং পৃথিবীর অন্যান্য দর্শনের সমন্বয় সাধন করেছেন। স্বর্গকে আকাশে না রেখে মাটিতে নামিয়ে এনেছেন এবং মানুষ আর ভগবানের দূরত্ব গুছিয়ে দিয়েছেন। তফাৎ শুধু এই। তাছাড়া যেটা বলছি, ভারতীয় আদি দর্শনে যে প্রেম, সেই একই প্রেমের প্রতিফলন অরবিন্দ দর্শনেও প্রতিফলিত হয়েছে। সেই প্রেম এই মালিকায় রূপ নিয়েছে। যে দেশপ্রেম শ্রী অরবিন্দকে সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করে ভারতবাসীর জাগতিক মুক্তির সাধনায় লিপ্ত করেছিল, সেই একই দেশপ্রেম পরবর্তী জীবনে তাকে আধ্যাত্ম অনুপ্রেরণায় প্রথমে দেশবাসীর এবং পরে বিশ্ব মানবতার আধ্যাত্ম মুক্তির সাধনায় লিপ্ত করেছিল। শ্রী অরবিন্দ অনুভব করেছিলেন জাগতিক মুক্তির প্রয়োজনে ব্রিটিশকে দেশ থেকে তাড়ানো দরকার বটে, কিন্তু কেবল জাগতিক মুক্তি ভারতবাসীকে সম্পূর্ণ স্বাধীনতার স্বাদ দিতে পারবে না। সত্যিকারের পূর্ণ স্বরাজ জাগতিক স্বাধীনতাতে আসবে না। তাই স্বাধীনতা আন্দোলন যখন একটা পর্যায়ে পৌঁছালো, শ্রী অরবিন্দ তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন স্বাধীনতা এবার আসছে। স্বাধীনোত্তর ভারতবাসীকে এই স্বাধীনতা ধরে রাখার মতো একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য দরকার আধ্যাত্ম সাধনার। আপাতত আরো একটা ভ্রান্ত ধারণা আছে যে সশস্ত্র বিপ্লবে তার 1 বছর কারাবাসে শ্রী অরবিন্দের আধ্যাত্ম অনুভূতির সৃষ্টি হয়, আধ্যাত্ম চেতনার সৃষ্টি হয়। এটা ঠিক নয়। সশস্ত্র বিপ্লবে অংশ নেওয়ার বহু আগে থেকেই শ্রী অরবিন্দের মধ্যে আধ্যাত্মিকতার স্পর্শ আমরা দেখতে পাই। বরোদাতে তার 13 বছর অবস্থানকালের প্রথমার্ধে শ্রী অরবিন্দ বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলেন না, কেননা তখনও তার কেজি দেশপান্ডে কিংবা বাল গঙ্গাধর তিলকের মতো বিপ্লবী নেতৃত্বের সঙ্গে পরিচয় হয়নি। কিন্তু ওই সময়ে শ্রী অরবিন্দ ভারতের মাটিতে পা রাখার পরপরই তার আধ্যাত্ম অনুভবের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বিষ্ণু ভাস্কর লেলে নামক এক সন্ন্যাসীর কাছে শ্রী অরবিন্দ এমন সময়ে যোগ সাধনা করেছিলেন তা সত্যিকারের আশ্চর্যের।
বিষ্ণু ভাস্কর লেলের কাছে যুগ সাধনা করেছিলেন অরবিন্দ 1907 সালে। আমরা জানি 1906 সাল থেকে অরবিন্দ সক্রিয় বিপ্লবে অংশগ্রহণ করছিলেন। অর্থাৎ তার জীবনের একদিকে চলছিল সক্রিয় বিপ্লব, মুরারিপুকুরের সমস্ত কর্মকাণ্ড, দেশবাসীকে সক্রিয় বিপ্লবে জাগরিত করার জন্য বন্দে মাতরমের জ্বালাময়ী লিখা প্রকাশ। ঠিক একই সময়ে সমান্তরালভাবে শ্রী অরবিন্দ বিষ্ণু ভাস্কর লেলের কাছে গভীর যুগ সাধনায় মগ্ন হয়েছিলেন। পুনে, বরোদা এবং কাশ্মীরে তার গভীর আধ্যাত্ম অনুভবের কথা আমরা জানি। পরবর্তীতে যদিও বিষ্ণু ভাস্কর লেলের সাথে তার বিশেষ যোগাযোগ ছিল না, কিন্তু বিষ্ণু ভাস্কর লেলের সংস্পর্শে এসে শ্রী অরবিন্দের আধ্যাত্ম সাধনা যে একটা দিশা পেয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। ওই সময়েই বরোদাতে এবং কাশ্মীরে শ্রী অরবিন্দের আধ্যাত্ম উপলব্ধির ঘটনা আমরা জানি। মহাকালী মন্দির ও শঙ্করাচার্য মন্দিরে তার যে আধ্যাত্ম উপলব্ধি হয়েছিল তা শ্রী অরবিন্দ পরবর্তীকালে বর্ণনা করে গেছেন। সুতরাং এটা বলাই যায় যে আধ্যাত্ম অনুভূতিটা ছিল, আধ্যাত্ম অনুভবটা ছিল শ্রী অরবিন্দের জীবনের সহজাত বৈশিষ্ট্য। তা না হলে সম্পূর্ণ বিদেশি কায়দায় বড় হয়ে, বিদেশি কায়দায় লেখাপড়া করে, বিদেশি ঘরানায় বড় হয়ে দেশবাসীর জন্য তার এতটা প্রেম জন্মাবার কথা নয়, যে প্রেম তাকে ইচ্ছাকৃতভাবে ঘোড়াচড়ায় অনুপস্থিত থেকে আইসিএস পরীক্ষায় সরকারিভাবে অনুত্তীর্ণ হবার অনুপ্রেরণা জুগিয়েছিল ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না করার জন্য। তার বড়তা অবস্থানকালে সশস্ত্র বিপ্লবে অংশ নেওয়ার অনেক আগেই শ্রী অরবিন্দ সংস্কৃত, বাংলা ইত্যাদি ভাষা শিখেন এবং মহাভারতের একটি অংশের ইংরেজি তর্জমা করেন। মহাভারতের একটি অংশের ইংরেজি তর্জমা করেন অরবিন্দ ঘোষ, যে অরবিন্দ ঘোষ তার আগের পর্বে পড়াশোনা করেছেন কেমব্রিজে, বড় হয়েছেন সম্পূর্ণ বিদেশি কায়দায়। যদি আধ্যাত্ম অনুভব তার জীবনের সহজাত বৈশিষ্ট্য না হতো, তাহলে দেশে ফেরার পর মহাভারত পড়ে মহাভারতের অংশকে ইংরেজি অনুবাদ করা তার পক্ষে সম্ভব হতো না। এই মহাভারতের ইংরেজি অনুবাদের মধ্যে দিয়ে শ্রী অরবিন্দের সহজাত আধ্যাত্মিকতার স্পর্শ আমরা পাই। সশস্ত্র বিপ্লবে অংশ নেওয়ার আগে শ্রী অরবিন্দের জীবনে ঘটে যাওয়া এই ছোট ছোট আধ্যাত্মিক ক্রিয়াকাণ্ড তার পরবর্তী জীবনের আধ্যাত্মিক ক্রিয়াকাণ্ডের সূত্রপাত আমরা বলতে পারি। আমরা জানি প্রত্যেকটি শুরুরই একটা শুরু থাকে। পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দের আধ্যাত্ম সাধনায় লিপ্ত হওয়ার যে ঘটনা, আধ্যাত্ম সাধনায় লিপ্ত হওয়ার যে শুরু, সেই শুরু হচ্ছে বরোদা ও কাশ্মীরে পাওয়া তার আধ্যাত্মিকতার স্পর্শ। এটা ঠিক আলিপুর জেলের 1 বছর তাকে তার আধ্যাত্ম সাধনার চূড়ান্ত দিগদর্শন দিয়েছিল মাত্র। এটা নয় যে আলিপুর জেলের 1 বছরে তার আধ্যাত্ম অনুভবের সৃষ্টি হয়েছিল। তার আধ্যাত্ম অনুভব ছিল তার জীবনের সহজাত বৈশিষ্ট্য। আলিপুর জেলের 1টি বছর নির্জন কারাবাস তাকে তার আধ্যাত্ম সাধনার চূড়ান্ত দিগদর্শন দিয়েছিল। আজকের সংক্ষিপ্ত পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বগুলিতে যেভাবে বললাম শ্রী অরবিন্দের জীবন নিয়ে আরেকটু আলোচনা করব, তারপরে তার দর্শনের বিশেষত্ব নিয়ে আলোচনা করে সবশেষে শ্রী অরবিন্দ দর্শনকে অন্যান্য ভারতীয় দর্শনের প্রেক্ষাপটে আলোচনা করার ইচ্ছা রইল। নমস্কার। দর্শক বন্ধু, অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরীর বক্তব্য আমরা শুনলাম। তিনি খুব সুন্দর করে অরবিন্দ দর্শন ব্যাখ্যা করলেন। আজকে ছিল এর প্রথম পর্ব।
আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন আগামী সপ্তাহের পর্বের জন্য। অধ্যাপক মানবেন্দ্র চৌধুরী কি বলেন সেই কথা শোনার অপেক্ষায় থাকবেন আপনারা। আরও 6টি পর্বে আলোর সাথী অনুষ্ঠানে ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী শ্রী অরবিন্দের দর্শন ব্যাখ্যা করবেন। দর্শক বন্ধু, এবারে চলুন একটি নৃত্য হয়ে যাক, আমরা একটা নাচ দেখে নিই। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে এসেছেন স্বর্ণালী ভট্টাচার্য, নৃত্যশিল্পী স্বর্ণালী ভট্টাচার্য। দর্শক বন্ধু, আসুন আমরা দেখে নিই এবার স্বর্ণালীর নাচ। आज सखी मुहु मुहु गाहे पिक कुहु कुहु कुंजवने तुहु दुहु दोहार पाने चाय। आज सखी मुहु मुहु गाहे पिक कुहु कुहु कुंजवने दुहु दुहु दोहर पाने चाय। यौवन मद बिलसित पुलके हिया उलसित अवश तनु अलसित मुरछी जनु जा। जो सखी मुहु मुहु गाहे पिक कुहु कुहु कुंजवने दुहु दुहु दोहर पाने जाय। आजु मधु चांदनी प्राण उन्मादिनी। आजु मधु चांदनी प्राण उन्मादिनी। शिथिल सब बांधनी शिथिल भैलाज। वचन मृदु मर मर कांपिरिछ थर थर। शिहरे तनु जर जर कुसुम बनमाज। मलय मृदु कलई छे चरण नहीं चलई छे। वचन मोह खलई छे अंचल लुटाय। ताना दे रे ना दे तादी ता। ताना दे रे ताना दे रे। দর্শক বন্ধু, শিলচরের নৃত্যশিল্পী স্বর্ণালীর নাচ, মনোমুগ্ধকর নাচ স্বর্ণালী ভট্টাচার্যের আপনারা উপভোগ করলেন। আসুন দর্শক বন্ধু, একটু গাছপালার সঙ্গে আপনাদের বন্ধুত্ব করিয়ে দেই। চলুন দর্শক বন্ধু, বৃক্ষ সৃজন অর্থাৎ চারা রোপণ ও সঠিক পরিচর্যায় দৃষ্টিনন্দন ভাবে বড় করার পর কেমন হয়ে উঠতে পারে কবরস্থান বা মসজিদের চারপাশ, আপনাদের একটু দেখাই। আসুন, কাছাড়ের ভাগাবাজার জামে মসজিদ এর সংলগ্ন কবরস্থান ও সাউথ কাছাড় জুনিয়র কলেজে আপনাদের নিয়ে যাই এবার। দর্শক বন্ধু, কবরস্থান বা গোরস্থান বা সমাধিস্থল আমরা দেখে থাকি ঝোপ জঙ্গলে ভরা থাকে, জঙ্গলাকীর্ণ থাকে, হাঁটা চলার পথ থাকে না এর মধ্যে, থাকলেও অত্যন্ত সংকীর্ণ হয়ে কাটা গাছে পরিপূর্ণ থাকে, ঝোপ জঙ্গল থাকে, মানুষ যেতে ভয় পায়, আমরাও ভয় পাই কবরস্থানে যেতে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাগাবাজার জামে মসজিদ সংলগ্ন, জামে মসজিদ প্রাঙ্গণ, জামে মসজিদের চারপাশ ও ভাগাবাজার জামে মসজিদ সংলগ্ন কবরস্থান।
আপনারা দেখুন কত সুদৃশ্য গাছ লাগিয়ে চারা গাছ রোপণ ও সুশৃঙ্খলায় এবং পরিচর্যায় সারিবদ্ধভাবে দণ্ডায়মান দেশি বিদেশি গাছগাছালিতে পরিপূর্ণ ভাগাবাজার জামে মসজিদের 4 বিঘা জমি ও সংলগ্ন কবরস্থানের 2 বিঘা জমি কৃতিত্ব অবশ্যই ভাগাবাজার জামে মসজিদ কমিটির প্রাপ্য। দর্শক বন্ধু, মসজিদ কমিটির আমন্ত্রণে আলোর সাথীর পক্ষ থেকে আমি মিতা দাস পুরকায়স্থ ও ক্যামেরাম্যান তথা ভিডিও এডিটর বঙ্কিম সোনার আমরা গিয়েছিলাম সেখানে ভাগাবাজার জামে মসজিদে গত 23 জুলাই। মসজিদ কমিটি অনতি দূরে সাউথ কাছাড় জুনিয়র কলেজ প্রাঙ্গণে কলেজের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন লস্করের ব্যবস্থাপনায় এক সভার আয়োজন করে। দর্শক বন্ধু, সেই সভায় কি হয়েছিল, সেদিন কি কথাবার্তা হয়েছিল, আসুন আপনাদেরকেও একটু শোনাই। সাউথ কাছাড় জুনিয়র কলেজে সেই সভায় চলুন আপনারাও শুনবেন। আজকে আমরা ঈশান বাংলার টিভির পক্ষ থেকে এখানে এসেছি। এই স্কুলটার নাম কি? এখানে যে স্কুলটা দেখতে পাচ্ছি আচ্ছা, কলেজ সাউথ কাছাড় কলেজ বাগাবাজারে, বাগাবাজারের সাউথ কাছাড় কলেজে আমরা এসেছি। এখানে উপস্থিত আছেন সাব্বির আহমেদ চৌধুরী। আপনি তো সোনাই এমসিডি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। আচ্ছা, নমস্কার আপনাকে। আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের পরিচয় একটু আপনারা নিজেরা আমাদের ঈশান বাংলার দর্শকদের সামনে দিন। আমি আজি আব্দুল খালিক বড়ভাইয়া, পাওয়া জামি মসজিদের প্রেসিডেন্ট। আমি শাহাবুদ্দিন লস্কর, এক্স সেক্রেটারি, এক্স জিপি সেক্রেটারি। আমি নুরুদ্দিন লস্কর, বাংলাবাজার এক্স জিপি প্রেসিডেন্ট। আপনি কি বলেছেন নাম? আজি আব্দুল খালিক বড়ভাইয়া। আব্দুল খালেক বড়ভুইয়া। শাহাবুদ্দিন লস্কর। শাহাবুদ্দিন লস্কর। আর আপনি? নুরুদ্দিন লস্কর। আচ্ছা, এখানে আমরা দর্শক বন্ধু, আমরা এখানে ভাগাবাজারের গণ্যমান্য কয়েকজন বিশিষ্ট জনদের নিয়ে বসেছি। এখানে আছেন আরো কয়েকজন আছেন আমাদের ক্যামেরার সামনে পিছনে, আরো কয়েকজন আছেন, কিন্তু সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের এই অনুষ্ঠানের সময় খুব কম, তার জন্য আমরা সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারবো না। তো আমরা ডেকে নেব আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের আরো যারা এখানে ছাত্রছাত্রী আছে আর আরো কয়েকজন আছেন, আমরা সময় মতো ডেকে নেব। তো সাব্বির আহমেদ চৌধুরী, আপনাকে বলতে চাই যে আমরা দেখে এলাম এখন এইমাত্র ভাগাবাজার জামে মসজিদ, না? আমরা ভাগাবাজার জামে মসজিদ দেখে এলাম আর জামে মসজিদ সংলগ্ন এক কবরস্থান দেখে এলাম। তো দর্শক বন্ধু, আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা আমাদের এই কথাবার্তার ফাঁকে ফাঁকে আপনারা দেখতে পারবেন যে এই চারদিকে সবুজ শস্য শ্যামলিমা এই কবরস্থানের চারদিকে এখানে অনেক গাছপালা রোপণ করা হয়েছে। খুব দর্শনীয় কবরস্থানের চারদিকটা, মসজিদের চারদিক অনেক সবুজায়ন করা হয়েছে। তো সাব্বির আহমেদ চৌধুরী স্যার, আপনি একটু বলুন তো, এই যে আপনারা যে এই সবুজায়ন করেছেন মসজিদের চারদিকে, যে এত সুন্দর সুন্দর আমরা দেখে এলাম, কি সুন্দর উদ্যান করেছেন আপনারা, এত মনোমুগ্ধকর, গেলে একটা পার্কের মতো, খুব সুন্দর। দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এখন আমাদের এই যে সোনাই এমসিডি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লেখক সাব্বির আহমেদ চৌধুরী কিছু বলবেন এই যে মসজিদের এই সবুজায়ন সম্বন্ধে। মসজিদের সবুজায়ন মানে মসজিদের যখন আমাদের প্রথম রিকনস্ট্রাকশন হয় পুরাতন মসজিদটাকে ভেঙে
97-এ 1997 ইংরেজি ডিসেম্বরে আমরা নতুনভাবে রিকনস্ট্রাকশন শুরু করি। তো আমরা দেখলাম যে শুধু মসজিদ যে গড়টা মূল গড়টা তো এমনি আছে, এটা আমাদের এখানে দেখা এমন আহামরি বিল্ডিং না, যদিও বড় প্রশস্ত, কিন্তু চতুর্দিকে সব কিছু নিয়ে পরিবেশটা সুন্দর করে তোলার জন্য গাছপালা সবচেয়ে বেশি দরকার। তো তখন থেকে একদিকে মসজিদের মূল বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলছিল, আর সঙ্গে সঙ্গে আমরা চতুর্দিকে প্ল্যান্টেশন শুরু করে দিই। অর্নামেন্ট ট্রিগুলো এমনি অন্যান্য বিভিন্ন ধরনের গাছপালা দেখেছেন আপনারা, ফল ফুলের গাছ এগুলা আমরা লাগিয়েছি সেই সময় থেকে। সামনে এক দুটা গাছ একবারে মসজিদের প্রথম যখন রিকনস্ট্রাকশন শুরু একবারে সেই সময় দুটা গাছ যে ত্রিভুজাকৃতি সেগুলা সে সময় থেকেই এবং খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়। তারপরে দিলাম আমরা মসজিদের সংলগ্ন যে গুরুস্থান, যেটা কবরস্থান দেখেছেন, যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে গুরুস্থানটা খুব বেশি একটা তদারকি করা হয় না, এবং ঝোপ জঙ্গল এগুলোতে পরিপূর্ণ থাকে। যখন শ্রদ্ধা নিয়ে যাওয়া হয় তখন অন্ত্যেষ্টিক্রিয়া করতে অনেক অসুবিধা হয়। তো আমাদের একটা এরকমভাবে ছিল না, প্রথমে সেরকমভাবে বাস টাসটা যথেষ্ট ছিল, সেগুলো আমরা আস্তে আস্তে কাটাতে শুরু করলাম। দুদিকে রাস্তা করলাম, পূর্ব পশ্চিম দেখেছেন লম্বালম্বী রাস্তা, উত্তর দক্ষিণ একটা পূর্ব পশ্চিম দুটো রাস্তা করেছি, এবং তারপরে প্ল্যান্টেশন শুরু করি। একটা প্ল্যান করে একদিকে এক ধরনের গাছ লাগাই, কয়েকটা ব্লকে বিভক্ত করি পুরো গুরুস্থানকে, প্লট 1, প্লট 2, প্লট 3 এরকমভাবে করে, এবং প্রত্যেকটা প্লটের চতুর্দিকে আমরা গাছগুলো লাগাই। তো গাছ তো আমাদের জীবনের সাথে সবসময়, গাছ ছাড়া তো আমরা নিজের অস্তিত্বই কল্পনা করতে পারি না। একদিকে আমরা গাছ অক্সিজেন ছাড়ছে, তো সেগুলো আমরা নিচ্ছি, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছ নিচ্ছে, সেই যে পরিবেশ বান্ধব গাছ, এবং তার সাথে আমাদের জীবনের সম্পর্ক, আত্মিক সম্পর্ক বলা যায় সোজাসুজি। গাছ ছাড়া বিশ্ব চলাচল চিন্তাই করা যায় না, প্রকৃতির ব্যাপারে চিন্তাই করা যায় না। তো সেই জন্য সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। রেগুলারই আমরা প্রত্যেক বছর কিছু কিছু নতুন গাছ লাগাই। এই কয়েকদিন আগে আরও কিছু এনে গাছ লাগিয়েছি। পুরা কবরস্থান আমরা এরকমভাবে পরিকল্পিতভাবে গাছ লাগাচ্ছি, এবং পরবর্তীতে দেখেছেন একটা সাইডে ফিশারির মতো আছে, ওই ফিশারির চতুর্পাশে আমরা মনে করছি কিছু সুপারি গাছ, নারকেল গাছ, এগুলা কিছু যেগুলো ফলদায়ী গাছ, যেগুলো ফলন দেয় যেগুলো, সেগুলো লাগাবো পরবর্তীতে। তো এই ধরনের মনোবৃত্তি নিয়েই আমরা সেগুলো করছি। এবং মসজিদের চতুর্দিকেও দেখেছেন যে মূল মসজিদ এরকমভাবে তার চতুর্দিকে আসলে সৌন্দর্যটা ছিল এই গাছগুলাই, সেই গাছগুলাই সৌন্দর্য বৃদ্ধি করেছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে সবসময় গুরুত্ব রাখা হয়। গাছগুলার নিচে অনেকগুলা দেখবে অনেক জায়গায় লেখা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, চতুর্দিকে লিখে রাখা হয়েছে যাতে মানুষ পরিবেশ সচেতন যখন হবে সেই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলবে, সেটার উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করা হয়। দর্শক বন্ধু, আপনারা দেখলেন যে সাবির আহমেদ চৌধুরী সোনাই এমসিডি কলেজের ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, তিনি বললেন যে ভাগাবাজার জামে মসজিদের আর মসজিদ সংলগ্ন কবরস্থানের যে সবুজায়ন করেছেন তারা মসজিদ কমিটির থেকে তো করা হয়েছে। আচ্ছা, মসজিদ কমিটির থেকে যে সবুজায়ন করা হয়েছে আর কবরস্থানটা একই। আচ্ছা, মসজিদ কমিটির থেকে কবরস্থান আর জামে মসজিদের সবুজায়ন করা হয়েছে। তারা প্রতি বছর বৃক্ষ রোপণ করে থাকেন, দেশ বিদেশি বৃক্ষের চারা রোপণ করে থাকেন। তিনি মানে এ ব্যাপারে কে অগ্রণী ভূমিকা নিয়েছেন? আমরা সবাই মিলে আলাদা কোনো স্পেসিফিক করে আলাদা নাম বলছি না, আমরা কমিটির পক্ষ থেকে ডিসিশন নেই, আমরা সবাই মিলেই করি। সবার সহযোগিতা আছে বলে তো এরকমভাবে করতে পারছি, নাহলে তো কেয়ার করা যায়। একক প্রচেষ্টা এরকমভাবে করা সম্ভব না। প্রচেষ্টা উদ্যোগ নেই, কিন্তু সবার সহযোগিতা, সহমর্মিতা এবং সব সময় স্বতঃস্ফূর্ত সহযোগিতা তাকে বলে এরকমভাবে সুন্দর করা সম্ভব হচ্ছে। দর্শক বন্ধু, যে কোনো কাজে আমরা জানি যে সবার সহযোগিতা ছাড়া কোনো কাজই সম্ভব হয় না। তো আমরা দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন বাগাবাজার জামে মসজিদ কমিটি এত সুন্দরভাবে মসজিদ সংলগ্ন স্থানটা আর মসজিদের চারপাশ আর কবরস্থান এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, আর পরিবেশের উপরে জোর দিয়েছে, পরিবেশ সচেতন এরা প্রত্যেকে। তো আমরা আশা করব যে আমাদের ধর্মীয়
স্থান যেগুলো আছে, আমাদের মন্দির হোক আর মসজিদ হোক, এভাবে যদি আমরা সবুজায়নের উপরে জোর দিই, তাহলে আমাদের পরিবেশ অবশ্যই আমাদের পরিবেশ দিনে দিনে অনেক উন্নততর হবে। আর আমাদের পরবর্তী প্রজন্ম অনেক কিছু এইগুলো থেকে শিখতে পারবে। ধর্মীয় স্থানে একদম কম বয়সী থেকে আরম্ভ করে আর বয়স্করা সবাই সেখানে যান, সেখানে একদম পবিত্র একটা পরিবেশ থাকে। তো সেখানে যদি পরিবেশটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে প্রত্যেকেই এই থেকে শিখতে পারে। তো কাছাড়ের আপনারা দেখছেন, কাছাড়ের ভাগাবাজারের জামে মসজিদ সংলগ্ন এলাকা। তো আমি আপনাদের মধ্যে আর কেউ কিছু বলতে চান নাকি? আমি খালেকা আহমেদ, যিনি মসজিদ কমিটিতে আছেন, তাকে বলছি যে আপনি কিছু বলুন এ সম্বন্ধে। আমাদের শ্রদ্ধেয় সাবির আহমেদ বলেছেন যে সবার সহযোগিতায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্ভব হচ্ছে, সবুজায়ন সম্ভব হচ্ছে। তো আপনি কিছু বলুন। আমরা সবাই চেষ্টা করি যে পরিষ্কার রাখার লাগে। আমরা মসজিদ এরিয়াটাও সবসময় সুন্দর থাকুক, পরিষ্কার থাকুক, ওটার উপরে আমরা সবাই চেষ্টা করি রাখি। আচ্ছা, নূর আহমেদ, আপনি কিছু বলবেন? আচ্ছা, তো এখানে উপস্থিত আছেন, আপনার নামটা কি বলুন? ইকবাল হোসেন লস্কর উপস্থিত আছেন, যে কলেজে আমরা বসে আছি। দর্শক বন্ধু, এই কলেজের অধ্যক্ষ, ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন লস্কর এখানে উপস্থিত আছেন। তিনি কিছু বলবেন। ধন্যবাদ। তো আপনারা বাগাবাজার জামে মসজিদ এবং গুরুস্থানের মনোরম দৃশ্য দেখতে পেয়েছেন। তো আমাদের সোনাই এমসিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা বর্তমান সাউথ কাছাড় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং অধ্যক্ষ অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী স্যারের বিশেষ তৎপরতায় এবং কমিটির বাকি সদস্যবৃন্দের একান্ত প্রচেষ্টায় এই সুন্দর মনোরম পরিবেশ গড়ে উঠেছে, যা আমাদের জন্য অনুকরণীয় বলতে পারি। এবং আমরা সবাই এখানে গিয়ে মনে প্রশান্তি পাই। তো এখানে আমাদের যে সাউথ কাছাড় কলেজ এই বছর প্রতিষ্ঠা হয়েছে, তো এখানেও আমরা এমন একটা সুন্দর পরিবেশ গড়ে তুলব অবশ্যই। এবং এখানেও কিছুটা গাছপালা এখনো আছে, লাগানো হয়েছে, এবং পরবর্তীতে আমরা এখানে আরও সুন্দর উদ্যান হিসেবে একটা মনোরম পরিবেশ এখানেও আমরা তৈরি করার চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, গাছ ছাড়া আমাদের জীবনকে আমরা কল্পনা করতে পারি না যেভাবে, ঠিক সেইভাবে সৌন্দর্যের একমাত্র মাধ্যম হলো গাছ। আমাদের চারপাশকে সুন্দর করতে হলে আমরা গাছ রোপণ করতেই হবে এবং তার পরিচর্যাও করতে হবে। তাই আমরা সবাই গাছের প্রতি যত্নবান হব এবং যেখানে আমরা থাকবো, আমাদের বাড়িঘর হোক, আমাদের প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, মন্দির হোক, প্রত্যেকটা জায়গায় আমরা বৃক্ষরোপণ করব এবং তার পরিচর্যা করে আমাদের চারপাশকে সুন্দর করে আমরা তৈরি করে তুলব। ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা দেখতে পেলেন যে এই সোনাই এমসিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরীর অনুপ্রেরণায়, যে তিনি তার নেতৃত্বে এইভাবে সবুজায়ন হয়েছে মসজিদে সংলগ্ন স্থানে, কবরস্থান সংলগ্ন স্থানে, তার অনুপ্রেরণায় তারই সুযোগ্য ছাত্র ইকবাল হোসেন লস্কর, তার যে কি কলেজটার নাম বললেন, সাউথ কাছাড় কলেজ, যেখানে আমরা বসে আছি, এই কলেজের চারপাশেও তিনি সবুজায়নের উপর জোর দিচ্ছেন। তিনি এখানেও বনানীকরণ করতে চান। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু গাছপালা লাগানো শুরু হয়েছে। কলেজটা নতুন, খুব সম্ভব কবে থেকে শুরু হয়েছে? এবছরই শুরু হয়েছে, কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি অনেক গাছগাছালি লাগানো হয়েছে। তো আমরা সাবির আহমেদ চৌধুরীর কাছ থেকে তিনি যে অনুপ্রেরণা পাচ্ছেন, আমরা আশা করব যে এইভাবে অনুপ্রেরণা তিনি আরও জুগিয়ে যাবেন এই অঞ্চলে। আর আমাদের এই টিভির মধ্যে দিয়ে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন, দর্শকরাও আশা করি অনুপ্রাণিত হচ্ছেন। আপনারা এই যে বৃক্ষরোপণ দেখছেন ধর্মীয় স্থানে, এই আপনারাও নিশ্চয়ই এই অনুপ্রাণিত হচ্ছেন। আইডিয়াটা তো আপনার। তো সাবির আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি
হ্যাঁ, আপনি কিছু মেসেজ দিতে চান, আপনি একটা কোনো বার্তা দিতে চান দর্শকদের উদ্দেশ্যে? তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তিনি আজকে আমাদেরকে ঈশান বাংলার দর্শকদের দেখানোর জন্য আমাদেরকে ডেকেছেন। তিনি ভাগাবাজার জামে মসজিদের ডেকেছেন, আমাদেরকে ডেকে দেখিয়েছেন, এই উৎসাহ দেখিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ। আমি আশা করব যে আপনি কিছু একটা বার্তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেবেন, যাতে নতুন প্রজন্ম আপনার কাছ থেকে অনুপ্রেরণা আরো পেতে পারে আর উৎসাহ পেতে পারে। তখন তো বলেই ফেলেছি, যা একটু বলার ছিল। আমার মূল উদ্দেশ্য হলো যে আমরা এখানে একটা মসজিদ আর এখানে একটা গোরস্থান সুন্দর করে ফেললাম, তাহলেই সমাজ সুন্দর হলো না। কিন্তু প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি গোরস্থান, প্রত্যেকটি শ্মশান, প্রত্যেকটি মন্দির সুন্দরভাবে এইরকমভাবে সবুজের সমারোহ সেখানে থাকুক। আমাদের বিশেষ করে গোরস্থানগুলো দেখা যায় কাছাড়ের সব অনেক জায়গায় তোমরা দেখেছি যে গোরস্থানগুলো যেমন অত্যন্ত পরিত্যক্ত অবস্থায় থাকে। যখনই মৃতদেহ কাফন দাফন করার সময় আসে তখন নিয়ে যাওয়া হয়, তারপরে আর সেদিকে খুব দৃষ্টি দেওয়া হয় না। বিরাট বিরাট বাসটা একটা থাকে, আর সেখানে গিয়ে কোনো রকমভাবে দাফন কার্য সমাধান করা হয়। তো আমি সবার ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা গোরস্থানকে সুন্দরভাবে সব জায়গায় যে একবারে পুরা রেলিং দিয়ে আর টাইলস লাগাতে হবে সেটা কি তা কিছুই না, কিন্তু চতুর্দিকে বাঁশের বেড়া সুন্দরভাবে দিয়ে আর গাছ লাগানো হোক সুন্দরভাবে পরিকল্পিতভাবে সারিবদ্ধভাবে কিছু গাছ থেকে যদি লাগানো হয় এবং সেগুলো পরিচর্যা করতে হবে। গাছ লাগালেই হবে না, সুন্দরভাবে পরিচর্যা করতে হবে এবং সিলেক্টেড গাছ লাগাতে হবে। রেগুলার গাছ লাগালে যে জায়গায় যেটা মানানসই সেরকমভাবে গাছ লাগানো হোক, তাহলে প্রত্যেকটা গোরস্থান সুন্দর হয়ে উঠুক, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মন্দির সুন্দর হয়ে উঠুক, তাহলেই সমাজ সুন্দর। একটা বিক্ষিপ্তভাবে একটা মসজিদ খুব সুন্দর হলো, পাশে একটা গোরস্থান সুন্দর হলো, সেটা কিন্তু সুন্দর না। আমি বলবো অন্তত খুব সুন্দর না, সমাজের জন্য খুব ভালো একটা সুখবর না। চতুর্দিকে প্রত্যেকটা মন্দির, মসজিদ, গোরস্থান সবগুলা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যতটুকু থাকুক, যেখানে গেলে মানুষ শান্তি পায়, যেখানে গেলে মানুষ নির্মল একটা আনন্দ উপভোগ করতে পারে এবং যেখানে শান্তি আসে, সেরকমভাবে পরিবেশ যেন সবাই প্রত্যেকটি জায়গায় গড়ে তোলে, সেটাই আমার সবার কাছে আবেদন। দর্শক বন্ধু, আমরা সাব্বির আহমেদ চৌধুরীর কাছ থেকে আমরা খুব সুন্দর একটা বার্তা পেলাম। তিনি আমাদেরকে বললেন, আপনাদের উদ্দেশ্য করে বললেন যে বিক্ষিপ্তভাবে একটা মসজিদ বা একটা মন্দিরকে সুন্দর করলেই হবে না, প্রতিটা মসজিদ, প্রতিটা গোরস্থান, প্রতিটা মন্দির, প্রতিটা শ্মশান ভূমি সুন্দর করতে হবে। এভাবে গাছগাছালি শুধু লাগালেই হবে না, এদের মতো গাছগাছালির পরিচর্যাও করে যেতে হবে। আপনাদের উদ্দেশ্যে এই বার্তা তিনি দিলেন। এখানে উপস্থিত আছেন এই সাউথ কাছাড় কলেজের উপদেষ্টা, পরিচালন কমিটির উপদেষ্টা। তিনি নিজের পরিচয়, তার নামটি তিনি নিজেই বলবেন, তিনি কিছু বলতে চান। তো দর্শক বন্ধু, আমাদের হাতে সময় কম, আমরা এই পরিচালন কমিটির উপদেষ্টার কাছ থেকে কিছু শুনেই আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। আচ্ছা, দুঃখিত, পরিচালন কমিটির সদস্য তিনি নিজেই তার নামটি আপনাদের সামনে বলবেন। আমি এই সাউথ কাছাড় কলেজের এবং ট্রাস্টি মেম্বার। আমি নিজের বৃক্ষরোপণের উপর খুব গুরুত্ব আরোপ করি। বৃক্ষরোপণ আমি নিজে আমার জীবনে আমি একদম ছোটো থেকে আমি বৃক্ষরোপণের প্রতি আমি খুব আগ্রহ প্রকাশ করি। আর বৃক্ষ যেহেতু আমাদের জীবনের বাঁচার উপাদান প্রদান করে, তাই বৃক্ষকে আমি খুব ভালোবাসি। এবং পরিবেশ পরিবেশ রক্ষা করতে গিয়ে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোর মাধ্যমে আমি মনে করি যে বৃক্ষরোপণ, বৃক্ষকে বড় করে তোলা, বৃক্ষের পরিচর্যা করা বা একটা সুন্দর জায়গা, যেমন মসজিদ আছে, আমার স্যার যেভাবে অনুপ্রেরণা জাগিয়েছেন আমাদেরকে ওই মসজিদকে সবুজায়ন করতে বা কবরস্থানকে সবুজায়ন করতে, তাই আমারও এটাও চাচ্ছি স্যারের কাছে সবসময় আমাদেরকে সেভাবে অনুপ্রেরণা জুগিয়ে যাবেন, যাতে আমরা এই আমাদের সদ্য নির্মিত কলেজ, যেটা এখনও সমাপ্ত হয় নাই, এই সদ্য নির্মিত কলেজের চতুর্দিকে, যেহেতু এখনও গাছ, অনেকগুলো গাছ আছে, অনেক বনৌষধি গাছ বা জঙ্গলে যেগুলো বিরল গাছ পাওয়া যায় সেগুলো আছে, এবং আরও যাতে সুন্দর সুন্দর গাছ সেখানে আমরা লাগাতে পারি, সেজন্য সে অনুপ্রেরণা যেন আমি তার কাছ থেকে পাই, এবং আমরা যাতে কায়ামনোবাইকে পরিশ্রমের সহিত আমাদের পারিশ্রমিক দান করে আমরা ওই কলেজটাকে সুন্দর করার চেষ্টা করি, এটাই আমার বক্তব্য। এবং আমি সবার কাছে এই মেসেজটা দিতে চাই, যাতে
বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের পরিবেশকে সুন্দর করার জন্য চেষ্টা করবেন এবং যারা বৃক্ষ বিনাশ করে তাদেরকে ঘৃণা করবেন, যেন ওরা যেন আমাদের প্রাণ রক্ষা করার যে উপাদান সংগ্রহ করে সেই উপাদানকে ধ্বংসকারী হিসাবে আমাদের প্রাণের ধ্বংসকারী বলে অভিহিত করবেন। আমরা এখানে খুব সুন্দর সুন্দর বার্তা পেলাম। আজকে এই বৃষ্টির দিনে আমরা এখানে এসেছি, চারদিকে বৃষ্টি পড়ছে, ঝমঝম বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে আমরা এদের কথাবার্তা শুনলাম, খুব সুন্দর কথাবার্তা বলেছেন। এখানে সাউথ কাছাড় কলেজের পরিচালক কমিটির সদস্য খুব সুন্দর বললেন যে বৃক্ষ বিনাশকারীদের কোনো মাপ নেই, এদেরকে ঘৃণা করতে হবে। তো দর্শক বন্ধু, আমাদের সামনে উপস্থিত আছে একজন ছোট্ট ছাত্রী, তো তার কাছ থেকে শুনবো সে কিছু বলতে চায় কিনা। সে কিছু বলতে চাইলে এখন আমরা তার কাছ থেকে শুনবো। তোমার নামটি প্রথম বলবে। A very good evening to all the honorable guests present here. My name is Nadia Siddiqa Lester and I am from class 7. Today I would like to speak a few words about environment. The good or bad quality of our life is depending on the quality of our natural environment. Our need for food, water, shelter and other things depend on the environment around us. There must be a balanced natural cycle that exists between the environment and the lives of human beings, plants and animals. The country is not called developed simply by making big factories, buildings, roads, etc. If physical development as well as environment development will be given importance, only then a country can progress. Otherwise, it will remain as concrete forest. But humans are still keeping their eyes on this side due to their development. We should keep in mind that a clean environment, it is very important to live a healthy life. Therefore, it is our moral duty to protect our environment and keep it healthy, because we too can be healthy only. The environment has given us so much. Now it is our duty to keep it safe for the next generation. Thank you so much. দর্শক বন্ধু, তোমার নামটা কি বলেছিলে? হ্যাঁ, নাজিয়া। তুমি কি সাউথ সিটি কলেজের কি সাউথ কাছাড় কলেজের কি তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কলেজের ছাত্রী না? তুমি কি পড়ো? ক্লাস 7-এ কোন স্কুলে পড়ো? আচ্ছা, অক্সিলিয়াম স্কুল। এটা কি ভাগাবাজারে? ধলাই করে। আচ্ছা, তো দর্শক বন্ধু, আমরা নাজিয়ার কথা শুনলাম, খুব সুন্দরভাবে সে বলেছে যে এনভায়রনমেন্ট নিয়ে বললো, আমাদের এনভায়রনমেন্ট সুন্দর থাকার কথাটা বললো। তো আমরা এখানে পরিবেশ প্রেমীদের মধ্যে এসে আমরা নিজেদের গর্বিত মনে করছি। দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান, এই আলোর সাথী অনুষ্ঠানের একটা ভাগ এখানে সাউথ কাছাড় কলেজে আর ভাগাবাজার জামে মসজিদে আপনাদেরকে দেখালাম। আজকে আমরা এখান থেকে আপনাদের সামনে থেকে এখন বিদায় নিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধু, সবুজায়ন দেখানোর পরে পরিবেশ প্রেমীদের কাছ থেকে আপনাদেরকে সোজা নিয়ে এলাম এবার কবি দীপ্তি চক্রবর্তীর কাছে। শিলচরের কবি দীপ্তি চক্রবর্তী এবারে আপনাদেরকে স্বরচিত কবিতা শোনাবেন। দর্শক বন্ধু, আমাদের আসরে এবারে রয়েছে কবিকণ্ঠে কবিতা পাঠ। কবিকণ্ঠে কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করছেন, স্বরচিত কবিতা পাঠ করছেন শিলচরের কবি দীপ্তি চক্রবর্তী। আমি দীপ্তি চক্রবর্তী বর্ষা বিষয়ক একখানা কবিতা পাঠ করছি। কবিতার নাম বর্ষা। বর্ষা, তোমার আগমন ঠিক সময়ে, ঝড় ধারায় বালিকার মতো বৃক্ষের পাতা নাড়িয়ে তৃষ্ণার্ত বনানীর বুকে দিলে প্রাণের স্পন্দন, ভাঙলে প্রতিজ্ঞার প্রহর। নদীর সীমানাকে দখল করা দানব মরুময় প্রান্তর গেল অতলে। রোদের প্রলেপ মাখা গায়ে লাগলো শান্তির পরশ। সবুজ বনানীর স্বপ্ন হল পূরণ। তবু তোমায় বলতে ইচ্ছে হয় গো, হো না অভিমানী, ভাসিয়ে নিও না পারাপারের ডিঙ্গিখানি। বর্ষা বিষয়ক
একটা ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতার নাম বাদলা দিনে। বাদলা দিনে আকাশ জুড়ে কালো ছায়া, গাছের মাথা দুমড়ে যাওয়া ঝোড়ো হাওয়া, চাপা কান্না যখন ঝরে নদীর বুকে ঢেউ দুলে, ঢেউয়ের নাচে সাগর হয় গ্যারস্তালি অতল জলে। বিপন্ন মানুষ আজ ঝটিকা আলিঙ্গনে, বিনিদ্র রজনী কাটে শুধু উচাটনে। নমস্কার। দর্শক বন্ধু, আজকে কত বৈচিত্র্য আপনাদের জন্য রেখেছি আলোর সাথী পর্ব 35 অনুষ্ঠানে। কি দর্শক বন্ধু, বৈচিত্র্য আপনারা উপভোগ করছেন তো? অনুষ্ঠানে আপনাদেরকে এলাহাবাদের এই বর্তমানে প্রয়াগরাজের চন্দ্রশেখর উদ্যান দেখিয়ে আনলাম, ঋষি অরবিন্দর সম্বন্ধে শোনালাম, নাচ দেখালাম, স্বর্ণালী ভট্টাচার্যের গান শোনালাম, ঋষি অরবিন্দ নিয়ে বক্তব্য শোনালাম, তার দর্শন নিয়ে ব্যাখ্যা শোনালাম। আসুন দর্শক বন্ধু, এবার তিনসুকিয়ার শিশু শিল্পী টিউলিপ দত্ত, ছোট্ট সোনা টিউলিপ দত্তের একটা গান শুনে নেই। দর্শক বন্ধু, আপনারা আলোর সাথী পর্ব 34 অনুষ্ঠানেও টিউলিপ দত্তের গান শুনেছেন। সেই অনুষ্ঠানে টিউলিপের গান শুনে অনেকেই ভালোবেসেছেন টিউলিপকে, তার গান আরো শুনতে চেয়েছেন। আপনারা তার গান, সেই ছোট্ট শিশু শিল্পীর গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে আলোর সাথী পর্ব 35 এই অনুষ্ঠানে আমরা আবারও টিউলিপের গান, তিনসুকিয়ার সঙ্গীত শিল্পী টিউলিপ দত্তের গান আবারও আপনাদেরকে শোনাতে চাই। টিউলিপ দত্ত। নমস্কার, আমার নাম টিউলিপ দত্ত। দর্শক বন্ধু, গান শোনার পরে আসুন আপনাদেরকে একটা নাচ দেখাই। শিলচরের নৃত্যশিল্পী অনন্যা দেবনাথ আপনাদেরকে একটি নৃত্য পরিবেশন করে দেখাবে। অনন্যা দেবনাথ, শিলচরের নৃত্যশিল্পী অনন্যা দেবনাথ তার শিক্ষিকা ডলি চন্দের কাছে সে নৃত্য শিখে থাকে। জয়পুর সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রী সে। জয়পুর সঙ্গীত বিদ্যালয়ে সে নাচ শেখে। তো দর্শক বন্ধু, আসুন আমরা শিলচরের নৃত্যশিল্পী অনন্যা দেবনাথের নাচ দেখি। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারে, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরা
শহর জুড়ে বৃষ্টি হোক রোদ্দুর হোক আজ শুধুই তার ডাক নাম। পাতা ভরা শব্দ টুকরোরা কাল বই। দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার। হৃদয়ে